নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প ঘরণী। জুতোর দোকানের র্যাকে সাজানো জুতোর বাক্সের মতো, গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি এক মাপের আর এক ছাঁচের রেল কোয়ার্টার্সের এই বাড়িগুলো দেখতে এমন কিছু নয়ন মনোহর নয়। তবু সাইকেল রিক্সাটা যখন ওই সারি সারি নম্বরের মধ্যে বিশেষ একটি নম্বর দাগা বাসার সামনে এসে থামল, কাননের মনে হলো এমন অপূর্ব ভবন সে জীবনে দেখেনি। বাসাটা এখন খোলা আর খালি। শীত শেষের নেশা জাগানো বাতাস ঘর, বারান্দা, রোয়াক আর উঠোনটুকুর মধ্যে যেন লুকোচুরি খেলে ফিরছে। এই খালি বাসাটা কাননরা ভরে তুলবে, বিছানায়, বাসনে, কাপড়ে, আসবাবে। কিন্তু বাসাটাই যে কাননকে ভরে তুলল। এই বাসাটা কাননের একার, একেবারে নিজস্ব, কানন আর অনিমেষের। এই চিন্তা কি সুখকর! এই বারান্দা, এই রোয়াক, এই উঠোন, এই রান্নাঘর আর এই দুখানা শোবার ঘর, সব সব কাননের। পুরো একটা সাম্রাজ্য ছাড়া আর কি। রিক্সা থেকে নেমে কানন বাসার সবটা দেখে নিল, একবার, দুবার, তিনবার। কাননের মুখে শিশুর ঔৎসুক্য, কাননের মুখে শিশুর আহ্লাদ। অনিমেষ রিক্সাওয়ালাটাকে দিয়েই সব মালপত্র ঘরে তুলিয়ে দিয়ে ভাড়া মেটাচ্ছিল। কানন উদ্ভ্রান্ত হয়ে ছুটে এলো। ওগো, দেখবে এসো, কি কাণ্ড! অনিমেষ উদ্ভ্রান্ত হলো না, বলল, কাণ্ড কারখানাগুলো পরে দেখো, আগে জিনিসগুলো মিলিয়ে নাও দেখি। কানন ওই তুচ্ছ কথাটা গায়ে মাখল না, তাচ্ছিল্যর গলায় বলল, মিলোবার কি আছে, সবই তো দেখেই তুলেছ, ওসব রাখো, আগে ওদিকে চলো না। চলো, অনিমেষ বলল। কাণ্ডটা কি? উঠোনের বেলগাছটায় দুটো ব্রহ্মদত্তী আছে বুঝি? আহা, কি কথা রে, বেলগাছই নেই, আম গাছ গো, দুটো আম গাছ, আর সেই গাছে ছোট ছোট আম ধরেছে। অনিমেষ হঠাৎ দাঁড়িয়ে পড়ল, কপালে হাত রেখে বলে উঠল, সর্বনাশ, বলো কি, আম গাছে আম ধরেছে? কানন ওর ভঙ্গিতে প্রথমটা থতমত খেল, তারপর হঠাৎ খিলখিল করে হেসে ওকে দু হাতে জড়িয়ে ধরে বলল, ওহ, কি দুষ্টু, কি ভয় খাইয়েই দিয়েছিলে। বলি, ঠাট্টা তো করা হচ্ছে, বলো তো, নিজেদের বাড়িতে একেবারে নিজস্ব উঠোনে গাছে ফল ধরেছে, দেখেছো তুমি? অনিমেষের চোখের সামনে ওদের সেই উত্তর কলকাতার এক সংকীর্ণ গলির মধ্যের জ্ঞাতিদের সঙ্গে ভাগ বাটোয়ারা করা একটা জীর্ণ বাড়ির কোণের দিকের সেই ছোট্ট ঘরখানা ভেসে উঠল। ভেসে উঠল কাননের বাপের বাড়ির ততোধিক অপরিসর সেই বালি খসা ছোট্ট একতলার ঘরটা। মাথা নেড়ে বলল, তা দেখিনি, স্বীকার করতেই হবে। কোয়ার্টার্স অনিমেষের দেখা, তবু কানন অনিমেষকে টানতে টানতে বাসাটা সব ঘুরিয়ে নিল। পরিসর এত বড় নয় যে ফুরোতে দেরি লাগবে, কিন্তু আর একটা বস্তু যে অফুরন্ত। অনিমেষ বলে, তা অনেক তো দেখা হলো, এইবার গুছিয়ে নাও চটপট, খেতে টেতে তো হবে নাকি? কানন ভুরু তুলে বলল, খেতে? খাওয়া? আজ এখন এই অপূর্ব সময়ে তুমি তুচ্ছ কথাটা ভাবতে বসেছ? আর পরক্ষণেই হেসে উঠে কোমরে আঁচল জড়িয়ে নিয়ে বিছানার বান্ডিলটা গড়িয়ে ঠেলে দিয়ে বলল, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে 3 তরকারি ভাত খাওয়াচ্ছি তোমায়। কি রকম একখানা গিন্নি দেখবে,
কানন যেন কিশোরী হয়ে গেছে। কাননের মন থেকে আর শরীর থেকে যেন ৮-১০টা বছর ঝরে পড়ে গেছে। বিয়ের আগে বিয়ের পরে জীবনের এই ২৫টা বছরকাল কি দম বন্ধ করা হাওয়াতেই কাটিয়েছে কানন। অনিমেষ যখন রেলের চাকরি নিয়ে বাইরে চলে এলো, গলির ধারে সেই ছোট্ট ঘরে কানন একা একা জানলার শিকে কপাল ঠুকেছে আর ভগবানকে ডেকে বলেছে, ঠাকুর, আমার কি এদের এখান থেকে মুক্তি নেই? যদি না থাকে তো জীবন থেকে মুক্তি দাও আমায়। ঠাকুরের দয়া হয়েছে, মুক্তি এসেছে অনিমেষের কিঞ্চিত পদোন্নতি হারে কোয়ার্টার্স প্রাপ্তির পথ ধরে। যা ননদ, ভাসুরপো, ভাসুরজির ঈর্ষাকাতর জ্বলন্ত দৃষ্টির সামনে দিয়ে মালপত্র নিয়ে ট্যাক্সিতে উঠেছে কানন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রেলগাড়ি চড়াও তো প্রায় নতুনই। ভগবান, এত সুখও লিখে রেখেছিলে তুমি কাননের জন্য। অনিমেষ বলে, তুমি তো দেখছি নতুন প্রেমাস্পদ পেয়ে আমাকে প্রায় ভুলেই গেলে। কানন বলে, অসভ্য। অনিমেষ বলে, অসভ্য মানে? সত্যি কথা, বাসা পেয়ে আমাকে এমন নিষ্ঠুরভাবে অবহেলা করবে জানলে আগে চিন্তা করতাম। এ যে ঘোরতর প্রতিদ্বন্দ্বী। মশাই গো, বাসা মানেই তুমি, তুমি মানেই বাসা, বুঝলে? চিরদিনের সাদামাটা কানন এখানে এসে কবি হয়ে যাচ্ছে না বিদুষী হয়ে যাচ্ছে? তা ওরই মধ্যে অনিমেষ থেকে থেকে বলে, মিত্তির সাহেবের স্ত্রীর সঙ্গে একবার দেখা করতে গেলে না? না যাওয়াটা ভালো হচ্ছে না। যতই হোক উপরওয়ালা একটু তোয়াজের দরকার। কানন বলে, তুমি চলো না। আহা, আমি কেন? তোমরা মেয়েতে মেয়েতে। কানন বিপন্ন মুখে বলে, মেয়েতে মেয়েতে কি গো, ওদের সঙ্গে আমাদের তুলনা। উনি তো তুমি বললে MA BA পাস, সুন্দরী, আধুনিকা, আর আমি এই গাইয়া। অনিমেষ হেসে বলে, তা তুমি তো তার সঙ্গে পাল্লা দিতে যাবে না। তুমি যাবে রাজার কাছে, প্রজার মতো, প্রভুর সামনে ভৃত্যের মতো। কানন মুখ লাল করে বলে, সে আমি পারবো না। আরে বাবা, ঠাট্টাও বোঝো না। অনিমেষ বলে, যাবে, একটু সৌজন্য করবে, চলে আসবে। এখানে আবার ওই ওপরওয়ালা নিচেরওয়ালা একটু বেশি আছে কিনা? সূর্যের চেয়ে বালির তাত বেশি, সাহেবদের থেকে মেমদের মান অধিক। একটু পাদ্য অর্ঘ্য না পেলে খাপ্পা হন। কানন বলে, যাব যাব একদিন। তবু হয়ে ওঠে না। তা আজ অনিমেষ একটা খবর দিল, বলল, এই বেলা যাবে তো যাও, সাহেব কদিনের জন্য ট্যুরে গেছেন। বিরোহিনীর কাছে এখন চাকর ঘরণীর সঙ্গ কাম্য মনে হবে। কানন অথয়েব চলল। দুপুরের ট্রিপে বেরিয়ে গেল অনিমেষ, দূর থেকে পৌঁছে দিয়ে। ফাল্গুনের শেষ, দুপুরের বাতাসটা এখন আর মলয় বাতাস নেই। ওইটুকু হাঁটতেই মুখ চোখ লাল হয়ে ওঠে কাননের। কিন্তু অনিমেষ যখন ফেরে তখনও কিছু আর সেই লাল থাকবার কথা নয়। অনেক আগে ফিরেছে কানন। তবু কাননের মুখ লাল হয়ে ওঠে কৌতুকের হাসিতে। বলে, বাবা, খুব, সাহেব তোমাদের আচ্ছা ধাপ্পা দিয়েছে। ট্যুরে যাচ্ছি বলে বেরিয়ে ঘুরে গিয়ে গিন্নির আঁচলের আশ্রয়। ইস, আমি তো গিয়ে পড়ে অপ্রস্তুতের একশেষ। অনিমেষ এই কৌতুকে কৌতুক বোধ করে না, প্রায় ধমক দিয়েই বলে, কি বকছো যাতা? সাহেব গেল, আমরা জানি না, তুলে দিয়ে এলাম। কানন তবু হাসে, সরল আর মুখ্য কানন। তাই তো বললাম, 2 স্টেশন গিয়েই আবার ঘুরে। থামো, কি হয়েছে শুনি? কি দেখলে গিয়ে? গিন্নির সঙ্গে দেখা হলো না? কানন বকুনি খেয়ে একটু গম্ভীর হয়, বলে, দেখা আর করবো কি করে, যা অবস্থা দেখলাম। তুমি তো ঢুকিয়ে দিয়ে চলে গেলে। রোদ বলে আমি বাগানের এ পাশটা দিয়ে ঢুকে কৌতূহল বসে
বাগানের দিকের জানলার পর্দাটা একটু ফাঁক করে দেখতে গেলাম। তারপর পত্রপাঠ বোঁ বো করে বেরিয়ে এলাম। ফিরে এলে? কানন আবার ভুরু নাচিয়ে বলে, বা তা ফিরে আসবো না? সাহেব আর মেম সাহেব তখন দিন দুপুরকে রাত দুপুর করে। চুপ চুপ করো, অনিমেষ বলে, নিশ্চয়ই তুমি বাড়ি ভুল করে অন্য কোনো বাড়িতে। বরের এই রুদ্রমূর্তিতে বোকা কানন একটু থতমত খায়। তা বলে এত বোকাপনাটা স্বীকার করতে রাজি হয় না। অভিযোগের সুরে বলে, হ্যাঁ, আমি যেন পাগল। নিজে তুমি ঢুকিয়ে দিলে না, দূরে দাঁড়িয়ে দেখে হাত নাড়লে না, তারপর আবার বুঝি আমি গেট ডিঙিয়ে অন্য কোয়ার্টার্সে ঢুকতে গেলাম। সাহেবদের কোয়ার্টার্স তো আর এই আমাদের মতন গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে নয় যে গুলিয়ে যাবে। এহদ্য ওহদ্য বাগান তো একজনেরই। কথাটা মিথ্যে নয়। অনিমেষ গুম হয়ে যায়। মিত্তির মেম সাহেবের অতি আধুনিক অতি সাজসজ্জা নিয়ে হাসাহাসি হয় অফিসে। অধস্তন জনচিত সমালোচনাও করে থাকে অনেকে। কিন্তু এটা কি ভয়ঙ্কর! বোকা কানন এই ভরদুপুরে বেড়াতে বেরিয়ে কি একটা সাপের গর্ত আবিষ্কার করে বসল। তবু গেরস্ত ঘরের ছেলে অনিমেষের মনে হতে থাকে, অসম্ভব অসম্ভব, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। মিত্তির মেম সাহেবের সাজসজ্জা যেমন তাদের আলোচনার বস্তু, মিত্তির সাহেবের স্ত্রৈণতাও তেমনি রসালো গল্পের বিষয়বস্তু। যাক, বড় লোকের বড় কথা। অনিমেষ একটা নিঃশ্বাস ফেলে বলে, থাক, খুব বেড়ানো হয়েছে, আর কোনোদিন যেতে হবে না তোমায়। তবে শোনো, যা দেখেছ তা একদম ভুলে যাবে। জীবনে কোনোদিন ও রাস্তা দিয়ে হেঁটেছিলে তা মনে রাখবে না। কাননের কৌতুক হাস্য অনেকক্ষণ উবে গিয়েছিল। এখন ভয়ে বুক ছমছম করতে থাকে, আর এখন নিজের সম্বন্ধে আস্থা ফুরিয়ে যায়। বারবার মনে হতে থাকে, তবে কি ভুলই দেখেছি? চড়া রোদে পথ হেঁটে চোখে ধাঁধা লেগেছিল আমার। মেম সাহেব একাই ছিল, কিন্তু জলজ্যান্ত দুপুরে কানন তো কানা নয়। অনেকক্ষণ পরে কানন বলল, হ্যাঁ গা, এও সম্ভব? অনিমেষ শুকনো গলায় বলে, অসম্ভব কি? জগতে এমন ঘটনা ঘটে না তা তো নয়। তাই বলে ওই রকম ইন্দ্রচন্দ্র বর হতে কিছু না, যার সঙ্গে যার মজে না, কি যে বলে। অনিমেষ নিঃশ্বাস ফেলে একটা। নিঃশ্বাস ফেলে হয়তো মানুষের লোভের বহর দেখে, নির্লজ্জতার বহর দেখে। কিন্তু কানন এবার ঝেঁঝে ওঠে, বলে, বসে বসে নিঃশ্বাস ফেলে তো হবে না, এর প্রতিকার তো করতে হবে। প্রতিকার? অনিমেষ হেসে উঠে বলে, আমরা কি প্রতিকার করব? কি আবার করবে? কানন তীব্র হয়, বলে দেবে সাহেবকে। সেই পাজি বদমায়েশটাকে সাহেব একেবারে খতম করে দেবেন। অনিমেষ ওর কথায় থাবা দেয়, বলে ওঠে, থামো, চেঁচিও না। বললাম না ভুলে যাবে আজ দুপুরে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। কে বলতে পারে সাহেব জানেই কিনা? সাহেব জানে? কানন রেগে জ্বলে উঠে বলল, পাগলের মতো কথা বলছো কেন বলো তো? অনিমেষ এই নির্বোধ সরলতার দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, ঠাট্টা করছি রে বাবা, ঠাট্টা করছি। তাই বলো। কানন কিঞ্চিত শান্ত হয়ে বলে, তা যাই বলো, আমরা কি করব বলে নিশ্চেষ্ট থাকাটা মনুষ্যত্ব নয়। বেচারা সাহেব নিশ্চিন্ত হয়ে অফিসের কাজে চলে গেছে। আর অনিমেষ এবার ধমকেই ওঠে, বলে, তুমি থামবে? ওসব ছেঁড়া কথা আর যেন না শুনি তোমার মুখে। যে যা আছে থাক। যে যা আছে থাক? যে যা আছে থাক, এই কি একটা কথা? কাননের মন জুড়ে একটা প্রশ্নের যন্ত্রণা অবিরত পাক খেতে থাকে। নিশ্চিন্ত নিঃসন্দিগ্ন লোকটা জানতেও পারবে না তলে তলে তার কি ভয়ানক সর্বনাশ ঘটছে। আমরা টের পেয়েও সাবধান করে দেব না তাকে?
যদি ওই বিচ্ছিরি মেয়ে মানুষটা ঘর ভেঙে পালায়, যদি সাহেবের টাকা করে সব নিয়ে টিয়ে ভাগে। কাননের বুদ্ধি দিয়ে কানন ওই রকমই ভাবে। অনিমেষ ভাবলে ও কথা ভাবতে পারত না। অনিমেষ জানে ঘর ভেঙে পালাবার বোকামি ওরা করে না। ঘর বজায় রেখে শুধু কোণে শীত কাটে। জমানো কিছু টাকা করে নিয়ে চলে গিয়ে তার লাভ, নিত্য আয়ের চাবিটা যার বজায় থাকবে। কানন জানে না। কাননের তাই ছটফটানির শেষ নেই। অনিমেষ ও প্রসঙ্গ তুলতে বারণ করেছে, তবু বলে, হ্যাঁ গো, সাহেব কবে আসবে? পরশু তরশু। কেন, তুমি গিয়ে সাহেবকে সাবধান করে আসবে? অনিমেষ বিদ্রুপ করে বলে, মেম সাহেব কি তোমার মাথার মধ্যে পুঁতে গেল? ও যে আর নড়ছে না। দোহাই তোমার কানুন, ক্ষমা দাও, এবার সত্যি রেগে যাব। কানুনকে অতএব থামতেই হয়। কিন্তু কাননের ভিতরটা থামে কি? কাননের সুমতি কাননকে দুর্মতিতে প্ররোচিত করতে থাকে। কানন আরেকবার যাবে, ভালো করে দেখবে। দেখবে আজকের দেখাটা স্বপ্ন না মায়া। নিশ্চিত দেখে নিয়ে কানন উড়ো চিঠি দেবে সাহেবের নামে। পরদিন আবার অভিযানে বেরোল কানন সেই ঝাঁঝা দুপুরে, কিন্তু নিঃসংকোচিত্ত আর সসংকোচিত্ত। কাল কাননের মনে কোনো দ্বন্দ্ব ছিল না। কাল শুধু নিছক কৌতূহল বসেই জানলার পর্দাটা সরিয়েছিল কানন, মেম সাহেব কোন ঘরে দেখতে। আজ অন্য আর এক রকম। আজ কাননের হৃৎপিণ্ডের মধ্যে যে ঢেকির পার পড়েছে, সেই শব্দই হয়তো মেম সাহেবকে চমকে দিল। কন কন হ্যাঁ বলে নিজেই পর্দা সরিয়ে জানলায় এসে দাঁড়ালেন মেম সাহেব এবং দেখলেন কন হ্যাঁ বলার দরকার ছিল না, কে বললেই হতো। বাগানে নেমে এলেন মেম সাহেব, তীব্রস্বরে বললেন, কে তুমি? রোদে ঘেমে নিয়ে ওঠা আরক্ত মুখ কানন যতটুকু বলতে পারল, তাতে আর যাই হোক পরিচয়টা ধরা পড়তে বাধা হল না। ও, অফিসের অনিমেষ বোসের বউ তুমি? এখানে উঁকি মারছিলে কি জন্য? কানন অনেক কষ্টে সাহস সংগ্রহ করে বলল, আপনার সঙ্গে দেখা করব বলে, তাই দেখছিলাম আপনি ঘুমোচ্ছেন কি না। ও তাই নাকি? মেম সাহেবের নিখুঁত নাক চোখ ঠোঁটে করা মুখটা বিকৃত হয়ে ওঠে একটু ক্রূর হিংসার হাসিতে। থা, আমার সঙ্গে দেখা করতে এসেছিলে কেন? অনিমেষ বোসের চাকরি গেছে? বিমূঢ় কানন অবাক হয়ে মেম সাহেবের রাগে ফুলে ওঠা টাইট গরম দেহটার দিকে তাকিয়ে বলে, না, চাকরি যাব কেন, এই তো সেদিন বদলি হয়ে এলেন নতুন কোয়ার্টার্স পেয়ে। তাই নাকি? তবে? মেম সাহেব পা ঠুকে বললেন, তবে কি জন্য এসেছ? কাননকে উদ্ধার করার জন্য কি ভগবান কোনো দূত পাঠাতে পারবে না? কাননকে বাঁচাতে হঠাৎ এই মুহূর্তে সাহেব এসে পড়তে পারেন না? হয়তো পারা অসম্ভব ছিল না, কিন্তু কাননকে বাঁচাবার গরজ কার? যে বোকা আশ্রয়ের ডালে কোপ দেয়, তার মৃত্যু রোধ করার সাধ্য ভগবানেরও নেই। তাই কিছুই হলো না। কাননকে বলতেই হলো, এমনি বেড়াতে এসেছিলাম। বেড়াতে এসেছিলে? আমার কাছে? মেম সাহেবের ঠোঁটের কোণে হাসি ঝলসে ওঠে। তাস খেলতে নয় তো, পান্দকটা খেতে খেতে? সাপের লেজে পা দিলে কি হয় জানে না বোধহয় অনিমেষ বোস। সেটা শিখিয়ে দিতে হবে তাকে। যেতে পারো তুমি। দোদুল্যমান দীর্ঘ বেনিটাকে লটকে শরীরটায় একটা মোচড় দিয়ে ফিরে বাড়ির মধ্যে ঢুকে যান মেম সাহেব। তারপর নিঃশঙ্ক অনিমেষ সাপের লেজে পা দিলে কি প্রতিফল পেতে হয় তা শিখল। অফিসের আইন পাল্টে গেল। এখানে আসার 1.5 মাসের মধ্যেই আবার বদলির অর্ডার হয়ে গেল অনিমেষ বোসের। এবার আর হেডকোয়ার্টার্সে নয়, ধাপধারা গোবিন্দপুরের কোথায় কোনখানে কে জানে। সেখানে কোয়ার্টার্সের স্বপ্ন দেখাও পাগলামি।
দুখানা সাইকেল রিকশা এসে দাঁড়িয়েছিল। ক্ষোভে, ধিক্কারে, অপমানে আর দুরন্ত ক্রোধে পাথর হয়ে গিয়েছিল অনিমেষ। এ পর্যন্ত একটাও কথা বলেনি কাননের সঙ্গে। 24 ঘন্টার নোটিশে বদলির অর্ডারের ভেতরের রহস্য আর গোপন ছিল না। তিরস্কারেরও আর রুচি নেই অনিমেষের। শুধু সমস্ত রাগটা সংসারের জড়বস্তুগুলোকেই বুঝিয়ে ছাড়বে, এই যেন প্রতিজ্ঞা। কাননেরও আর বাকশক্তি ছিল না। নিথর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে ঝনঝনিয়ে কাঁচের বাসনগুলোয় টান মারছে অনিমেষ, কিভাবে লাথিয়ে লাথিয়ে বেডিং সুটকেসগুলো ঘরের এদিক থেকে ওদিক করছে। শ্বেতপাথরের ছোট্ট একটা ঘটিতে গঙ্গাজল রাখত কানন রামকৃষ্ণের ছবির নিচের ব্র্যাকেটে। শুধু সেটা কি অসাবধানে অনিমেষের হাত থেকে গড়িয়ে পড়ল? তাই অপ্রতিভ হল অনিমেষ। এতক্ষণ একটি কথাও বলেনি কানন। এইবার বলল, কষ্টে কান্না চেপে বলল, ঠাকুর দেবতার জিনিস এইভাবে। হয়তো কথাটা না বললে অনিমেষ অপ্রতিভই থাকত, কিন্তু কাননের কথা তার রক্তে আগুন ধরিয়ে দিল। ঘটের পাথরকুচিগুলো মুঠো করে কুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র স্বরে বলে উঠল, ভাঙুক, ভাঙুক, সব ভাঙুক, গুঁড়ো হয়ে যাক সব। সাহেবের ঘর ভাঙছে এই ভাবনায় আমার ঘরটা ভেঙে গুঁড়ো করলে তুমি? সাধে কি আর বলেছে স্ত্রী বুদ্ধি? যাও এখন আবার সেই ঝামা পুকুরের গলিতে পড়ে নাকে ঝামা ঘষোগে। পই পই করে বললাম, চুপ করে থাকো। দুমদুম করে মালপত্রগুলো গাড়িতে ওঠায় অনিমেষ। কানন তার সাধের বাসার পরিণতি দেখে কাঠ হয়ে দাঁড়িয়ে, কিন্তু কিছুতে ভেবে ঠিক করে উঠতে পারে না একটা মেয়ে মানুষ তার স্বামীকে ঠকাচ্ছে, অসতী অবিশ্বাসিনী হচ্ছে, ঘর ভাঙার তাল করছে দেখে জেনে একেবারে চুপ করে থাকা কি করে সম্ভব? গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ঘরণী। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।